আসসালামু আলাইকুম। কামরুন্নাহার ম্যাডাম বলছি, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং রেগুলার অনলাইন ক্লাস ফলো করছো। তোমাদের আমি অধ্যায় 1 প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, এই অধ্যায়ে আমি তোমাদের 2টো লেকচার দিয়েছি। পুরোটা অধ্যায় আবার আমরা রিভিশনে এসেছি। আজকে আমরা এই অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগী হও। দেখো, প্রশ্ন নং এ এখানে দেয়া আছে এ সমান সমান প্রজাপতি, বি সমান দোয়েল পাখি, সি সমান তারা মাছ। এখানে তোমাদের আমি লিখে দিয়েছি, কিন্তু তোমরা লেখার পরিবর্তে চিত্র দিয়েও এই প্রশ্নটা পেতে পারো। অতএব সবাই অন্তত বইয়ে যতগুলো চিত্র আছে সবগুলো একটু ফলো করার চেষ্টা করবে। হ্যাঁ, এখানে এ হচ্ছে প্রজাপতি, বি দোয়েল পাখি, সি হচ্ছে তারা মাছ। প্রথম প্রশ্ন দেখো, সিলোম কাকে বলে? সিলোম কাকে বলে? বহুকোষী প্রাণীর প্রস্টিকনালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। ঠিক আছে, সিলোম কিন্তু এককোষী প্রাণীতে আমরা পাবো না। হ্যাঁ, বহুকোষী প্রাণীর প্রস্টিকনালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে আমরা বলছি সিলোম। ক্ষয়ের প্রশ্ন দেখো, ব্যাঙকে উভচর প্রাণী বলা হয় কেন? ঠিক আছে, তোমরা জানো ব্যাঙ হলো কর্ডাটা পর্বের, ঠিক আছে, ভার্টিব্রাটা উপপর্বের, তারপরে হচ্ছে অ্যামফিবিয়া ক্লাসের অন্তর্গত। ঠিক আছে, একটু মনে করে দেখো। ব্যাঙ জীবনের প্রথম অবস্থায়, অর্থাৎ ব্যাঙাচি অবস্থায়, তোমরা জানো ব্যাঙ পানিতে ডিম ছাড়ে। হ্যাঁ, সেই ডিম থেকে কি বের হয়? ব্যাঙাচি। ব্যাঙ জীবনের প্রথম অবস্থায়, অর্থাৎ ব্যাঙাচি থাকা অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, জীবনের প্রথম অবস্থায় অর্থাৎ ব্যাঙাচি থাকা অবস্থায় পানিতে বাস করে এবং মাছের মতো বিশেষ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। হ্যাঁ, মাছের মতো মাছ যেমন ফুলকা দিয়ে শ্বাসকার্য চালায়, সেরকম ব্যাঙ পানিতে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আবার পরিণত বয়সে এরা ডাঙায় বাস করে, ঠিক আছে, স্থলে বাস করে এবং ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। ঠিক আছে, ফুসফুসের সাহায্যে তারা শ্বাসকার্য চালায়। এই বৈশিষ্ট্যগুলোর সাথে উভচর প্রাণীর বৈশিষ্ট্যের কি রয়েছে? মিল রয়েছে। ঠিক আছে, মানে ব্যাঙাচি অবস্থায় পানিতে এবং পরিণত অবস্থায় ডাঙায় বাস করে, ব্যাঙাচি অবস্থায় ফুলকার সাহায্যে, পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এই বৈশিষ্ট্যগুলোর সাথে উভচর প্রাণীর বৈশিষ্ট্যের মিল রয়েছে, তাই ব্যাঙকে কি বলা হয়? উভচর প্রাণী। এবার দেখো, গয়ের প্রশ্ন দিয়েছি, উদ্দীপকের সি এর বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। ঠিক আছে, সি দেখতেই পাচ্ছ, উদ্দীপকের সি এর প্রাণীটি তারা মাছ। এটি একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত। হ্যাঁ, একাইনোডার্মাটা একটা পর্বের নাম, খেয়াল করো, আবার শ্রেণী লিখে দিও না। সি হচ্ছে প্রাণীটি তারা মাছ, এটি একাইনোডার্মাটা পর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী। এটা হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা হচ্ছে সামুদ্রিক। হ্যাঁ, প্রায় সকল প্রাণী সামুদ্রিক, পৃথিবীর সকল মহাসাগরে এদের পাওয়া যায়। তারপরে তুমি দিয়ে দিবে তারা মাছের বৈশিষ্ট্য। হ্যাঁ, এখানে একটু চিত্রটা এঁকে দিবে। তোমরা জানো যে এরকম 5টা দেহ 5টি অংশে বিভক্ত। এই যে, হ্যাঁ, তারা মাছের চিত্র আঁকা কিন্তু সোজা, আর সিতে কিন্তু তোমাকে চিত্র দিতেই হবে। ঠিক আছে, কারণ এরকম অনেক খাতা পাই আমরা যেখানে চিত্র দেয়া থাকে, আর তুমি যদি চিত্র না দাও তাহলে কিন্তু তোমার নাম্বারটা কমে যাবে। ঠিক আছে, এরকম কাটা কাটা দিয়ে দাও। দেহটা হচ্ছে 5 খণ্ডে বিভক্ত আর এরকম কাটা কাটা যুক্ত। হ্যাঁ, তারা মাছ। আর এটা হচ্ছে একাইনোডার্মাটা। হ্যাঁ, একাইনোডার্মাটা বানানটা পারো, ECHINO, একাইনো, DERMATA। হ্যাঁ, বানানটা যেন ভুল না হয়। দেখো, দেহ ত্বক কাটাযুক্ত। দেখো, আমি কাটা কাটা দিয়েছি। দেহ 5টি সমান ভাগে বিভক্ত, 1 2 3 4 5 আমি দিয়েছি। ঠিক আছে, পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। এদের কি থাকে? পানি সংবহন তন্ত্র। হ্যাঁ, পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে।
পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। ঠিক আছে, এরকম একটা থাকে, তারপর এখান থেকে এরকম এরকম থাকে ডট ডট করে। ঠিক আছে, আচ্ছা দেখো, পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। হ্যাঁ, অঙ্কীয় পৃষ্ঠদেশ আমরা নির্ণয় করতে পারবো, কিন্তু কোনো মাথা নাই। আমি যদি এটা বলি যে এটার অঙ্কীয় আর পৃষ্ঠদেশ কি, অঙ্কীয় ও পৃষ্ঠদেশ এই ছিদ্র দেখে নির্ণয় করা যায়, কিন্তু আমি যদি বলি এটার মাথা কোথায়, তুমি কিন্তু দেখাতে পারবে না। ঠিক আছে, এবার যাও গয়। উদ্দীপকের এ ও বি উভয়ে উঠতে পারলেও তারা ভিন্ন পর্বভুক্ত, বিশ্লেষণ করো। দেখো, এ হচ্ছে প্রজাপতি, বি হচ্ছে দোয়েল পাখি, উভয়ে উঠতে পারলেও তারা ভিন্ন পর্বভুক্ত, বিশ্লেষণ করো। দেখো, প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, প্রাণীদের শ্রেণীবিন্যাসে তাদের বৈশিষ্ট্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে করা হয়। শ্রেণীবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে প্রাণীদের বিভিন্ন পর্ব ও শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। উদ্দীপকের এ ও বি প্রাণী দুটি যথাক্রমে প্রজাপতি ও দোয়েল পাখি। হ্যাঁ, প্রজাপতি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অমেরুদণ্ডী প্রাণী। প্রজাপতির বৈশিষ্ট্য থেকে দেখা যায়, তাহলে তুমি আর্থ্রোপোডার কিছু বৈশিষ্ট্য লিখবে। এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। এদের মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণীতে আবৃত এবং হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর থাকে। ঠিক আছে, অপরদিকে তোমার দোয়েল পাখি হচ্ছে কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের পক্ষীকুল শ্রেণীর প্রাণী। ঠিক আছে, অপরদিকে দোয়েল পাখি কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের পক্ষীকুল শ্রেণীর প্রাণী। এদের দেহ পালকে আবৃত, দুটি ডানা, দুটি পা ও একটি কি থাকে, চঞ্চু থাকে। হ্যাঁ, পাখির বৈশিষ্ট্যগুলো: ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, হাড় শক্ত, হালকা ও ফাঁপা। ওপরের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাবো, তাই না, যেগুলো বললাম। প্রজাপতি ও দোয়েলের মধ্যে সাধারণ বৈশিষ্ট্যগুলো কি, সম্পূর্ণ ভিন্ন, তাই না, দুটোর বৈশিষ্ট্য কিন্তু ভিন্ন। শুধুমাত্র একটি বৈশিষ্ট্যে সাদৃশ্য থাকলেই একই পর্বের প্রাণীদের স্থান দেওয়া হয় না। তাই প্রাণী দুটি উঠতে পারলেও তারা ভিন্ন পর্বভুক্ত। এরপরে দেখো, 2 নাম্বার কোশ্চেনে আমি দিয়েছি একটা চিত্র এঁকেছি। মনে করো এই লেবেলগুলো নাই। হ্যাঁ, এক্স সমান সমান গোল কৃমি, ওয়াই সমান কেঁচো, জেড সমান হাইড্রা, এটা আমি পরে বলবো। ঠিক আছে, দেখো এটা একটা চিত্র, কৃমি দেখেই বোঝা যাচ্ছে, গোল কৃমি, এরকম একটা চিত্র তোমার বইতে আছে, একটু খেয়াল করো। এরপরে এটা হচ্ছে সেগমেন্টযুক্ত বা খণ্ডায়িত দেহ, এবং এটা দেখতেই পাচ্ছ হাইড্রা। ঠিক আছে, প্রথম প্রশ্নে যাও। সিলেন্টেরন কাকে বলে? ঠিক আছে, সিলেন্টেরন কাকে বলে? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এক প্রকার দেহ গহ্বর দেখা যায়। হ্যাঁ, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এক প্রকার দেহ গহ্বর দেখা যায়। যেমন ধরো হাইড্রার দেহ এরকম একটা গহ্বর থাকে। ঠিক আছে, এই গহ্বরটার নামই হচ্ছে সিলেন্টেরন। ঠিক আছে, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এক প্রকার দেহ গহ্বর দেখা যায়, একেই বলা হচ্ছে সিলেন্টেরন। ঠিক আছে, তাহলে কাদের দেহে? নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এটা দেখা যায়। তারপরে দেখো, স্কাইফাকে স্পঞ্জ বলা হয় কেন, ব্যাখ্যা করো। স্কাইফা কোথায় পড়েছিলে একটু মনে করো। স্পঞ্জ, স্কাইফা তোমরা এটা পড়েছিলে পরিফেরা, পরিফেরা পর্বের। ঠিক আছে, স্কাইফা পরিফেরা পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের দেহ প্রাচীর অসংখ্য কি ছিদ্রযুক্ত। হ্যাঁ, অনেক ছিদ্রযুক্ত। এদের দেহের ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। ঠিক আছে, অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে, যা স্পঞ্জের মতো কাজ করে, তাই এরা স্পঞ্জ নামে পরিচিত। তাহলে স্কাইফার পর্বের নাম কি? পরিফেরা। হ্যাঁ, স্কাইফা হচ্ছে পরিফেরা। আর এখানে হচ্ছে দেহ অনেক ছিদ্রযুক্ত,
এবং এই ছিদ্রপথ দিয়েই পানি ঢুকবে, পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। ঠিক আছে, এই জন্যই হচ্ছে স্কাইফাকে স্পঞ্জ বলা হয়। এরপরে দেখো, উদ্দীপকের এক্স প্রাণীটির বৈশিষ্ট্য বর্ণনা করো। আমি দেখো লিখে দিয়েছি এক্স সমান সমান গোলকৃমি। হ্যাঁ, তাহলে এক্স, উদ্দীপকের এক্স হচ্ছে গোলকৃমি। গোলকৃমি নেমাটোডা পর্বের প্রাণী। নিচে এর বৈশিষ্ট্য দেওয়া হলো। হ্যাঁ, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো কি একটু মনে করো। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে দেহ নলাকার, দেখো দেহটা নলের মতো, অবশ্যই চিত্র আঁকবে। দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। ঠিক আছে, চিত্র যেমনই হোক আঁকবে, একে লেবেল করবে। হ্যাঁ, তাহলে তোমার নাম্বারটা অনেক বেশি ক্যারি করবে। দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত গেল। পৌষ্টিক নালী সম্পূর্ণ। পৌষ্টিক নালী সম্পূর্ণ হচ্ছে যদি তোমার মুখ থাকে এবং পায়ুছিদ্র থাকে। হ্যাঁ, পৌষ্টিক নালী সম্পূর্ণ মানে হচ্ছে মুখও থাকবে, পায়ুছিদ্র থাকবে। ঠিক আছে, হাইড্রা যেটা নেই। হ্যাঁ, হাইড্রা শুধু মুখ আছে কিন্তু পায়ুছিদ্র নেই। এরপরে দেখো, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। কোনো শ্বসনতন্ত্র নেই, সংবহনতন্ত্র নেই। সাধারণত এক লিঙ্গ, কারণ পুরুষ আর স্ত্রী গোলকৃমি আলাদা। দেহ গহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলোম নেই। ঠিক আছে, এখানে তুমি প্রকৃত সিলোম দেখতে পাবে না। এবং উদাহরণ কি, এই যে আমার গোলকৃমি। গোলকৃমির বৈজ্ঞানিক নাম আমি শিখিয়েছিলাম, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। যারা পারো তারা দিয়ে দিও। হ্যাঁ, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস গোলকৃমি। এরপরে দেখো, উদ্দীপকের ওয়াই ও জেড প্রাণী দুইটির মধ্যে কোনটি উন্নত পর্বের অন্তর্ভুক্ত, বিশ্লেষণ করো। দেখো, ওয়াই মিস কিন্তু লিখে দিয়েছি নিচে। হ্যাঁ, ওয়াই হচ্ছে কেঁচো। কেঁচোর পর্বের নাম কি একটু মনে করো। আর জেড হচ্ছে হাইড্রা। হাইড্রার পর্ব একটু আগে আমি বলেছি। ঠিক আছে, সিলেন্ট্রন পড়ানোর সময় বলেছিলাম। হাইড্রার পর্বের নাম হচ্ছে নিডারিয়া। দেখো, জীবজগতের শ্রেণীবিন্যাস ক্রমান্বয়ে অনুন্নত থেকে উন্নত জীবের দিকে ধাবিত হয়। মানে কোন ফাইলামটা আগে সে হচ্ছে অনুন্নত, কোন ফাইলামটা পরে সে হচ্ছে উন্নত। এক্ষেত্রে প্রাণীদের মধ্যাকার সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ওপর ভিত্তি করে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়। এই সময় শ্রেণীবিন্যাসের রীতি অনুযায়ী বৈশিষ্ট্যের বিচারে অনুন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের প্রথম দিকে থাকে এবং উন্নত জীবগুলো শ্রেণীবিন্যাসের শেষের দিকে থাকে। ওকে, একটু খেয়াল করো। হ্যাঁ, উদ্দীপকের ওয়াই প্রাণীটি হলো কেঁচো, এটা হচ্ছে কেঁচো। ঠিক আছে, এটি অ্যানিলিডা পর্বের প্রাণী। শোনো, তোমরা কিন্তু পর্বের নামগুলো কখনোই বাংলায় লিখবে না। হ্যাঁ, যেহেতু এটা শ্রেণীবিন্যাস, সব কথা ওয়ার্ড ইংরেজিতে লেখার চেষ্টা করবে। বাংলায় লিখলে কিন্তু নাম্বার কমে যাবে, বা এরকম টিচারও যদি থাকে যে বাংলায় কেন শ্রেণীবিন্যাসের পর্বের নাম লিখেছে, তোমাকে কেটেও দিতে পারে। ঠিক আছে, সুতরাং অ্যানিলিডা, ANNELIDA। হ্যাঁ, অ্যানিলিডা। তারপরে নিডারিয়া, সিটা উচ্চারণ হবে না, CNIDARIA। হ্যাঁ, এটি অ্যানিলিডা পর্বের প্রাণী। আর জেড প্রাণীটি হলো হাইড্রা, যা নিডারিয়া পর্বের প্রাণী। কেঁচোর বৈশিষ্ট্য অনুযায়ী এদের দেহ নলাকার ও খণ্ডায়িত। ঠিক আছে, তারপরে হচ্ছে এদের নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে এবং দেহের প্রতিটি অঙ্গে থাকে হচ্ছে সিটা। কেঁচোর দেহের সিটা হচ্ছে চলন অঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে, অপরদিকে হাইড্রার দেহ কয়টি, 2টি ভ্রূণীয় কোষস্থ, আর কেঁচোর দেহ হচ্ছে 3টি ভ্রূণীয় কোষস্থ। হ্যাঁ, আর হাইড্রার দেহ গহ্বরকে বলে সিলেন্টেরন এবং এদের একটোডার্মে নিডোব্লাস্ট নামক এক ধরনের কোষ থাকে। ঠিক আছে, তাহলে দুটোর বৈশিষ্ট্য বলে নিবে, দুটোর বৈশিষ্ট্য বলে তারপরে কে উন্নত সেটা হবে তোমার মতামত। হ্যাঁ, হাইড্রা ও কেঁচোর মধ্যে কেঁচোর ক্ষেত্রে তুলনামূলকভাবে আমরা উন্নত বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এবং উন্নত বৈশিষ্ট্য থাকার কারণে এবং শ্রেণীবিন্যাস নিডারিয়া পর্বের পরে অ্যানিলিডা পর্বের অবস্থান, তাই না? আগে হচ্ছে নিডারিয়া আমরা পড়েছি 2 নম্বরে, অ্যানিলিডা তার পরে পড়েছি। হ্যাঁ, নেমাটোডার পরে। তাহলে নিডারিয়া পর্বের প্লাটিহেলমিনথিস, হ্যাঁ, পরিফেরার পরে পড়েছি প্লাটিহেলমিনথিস, তারপরে পড়েছি নেমাটোডা, তারপরে পড়েছি অ্যানিলিডা। তাহলে নিডারিয়া পর্বের পরে হচ্ছে অ্যানিলিডা পর্বের স্থান হওয়ার কারণে বলা যায় জেড অপেক্ষা ওয়াই বেশি উন্নত। ক্লিয়ার? একটু ডিটেলসে তোমাকে এভাবে বলতে হবে। এরপরে যাও তৃতীয় প্রশ্ন। দেখো, তৃতীয় প্রশ্নের কলাম এতে আমি লিখেছি উট, কুমির, ব্যাঙ।
আর কলাম বিতে আমি দিয়েছি ঝিনুক, কেঁচো, কাঁকড়া। ঠিক আছে, কলাম এতে একটা দিয়েছি, কলাম বিতে আরেকটা দিয়েছি। প্রথম প্রশ্ন দেখো, শ্রেণীবিন্যাস কাকে বলে? শ্রেণীবিন্যাস কাকে বলে? দেখো, জীবদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে বিভিন্ন স্তর বা ধাপে পর্যায়ক্রমে সাজানোর পদ্ধতিকে আমরা কি বলছি? শ্রেণীবিন্যাস। হ্যাঁ, সাজানোর পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। ক্লিয়ার? জীবদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে বিভিন্ন স্তর বা ধাপে পর্যায়ক্রমে সাজানোর পদ্ধতিকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। দোয়েল উঠতে পারে কেন? অ্যাভিসের বৈশিষ্ট্যগুলো একটু চিন্তা করো। ঠিক আছে, দোয়েল হচ্ছে পক্ষীকুলের আন্ডারে পাখি, পক্ষীকুল বা অ্যাভিস শ্রেণীর প্রাণী। এদের দেহ পালকে আবৃত। এদের দেহে দুটি ডানা, দুটি পা ও একটি চঞ্চু আছে। এদের হাড় শক্ত কিন্তু হালকা ও ফাঁপা। ঠিক আছে, ফুসফুসের সাথে কি আছে? বায়ুথলি। ফুসফুসের সাথে বায়ুথলি থাকার কারণে পাখি সহজেই উঠতে পারে। ক্লিয়ার? আচ্ছা, দোয়েল কিন্তু পাখি, হ্যাঁ, সহজেই উঠতে পারে। এরপরে যাও গয়ের প্রশ্ন। কলাম বি এর যে প্রাণীটি, এই যে কলাম বি, যে প্রাণীটি বৃহত্তম পর্বের অন্তর্ভুক্ত তার অর্থনৈতিক গুরুত্ব লিখো। কলাম বি এর প্রাণীগুলো হচ্ছে ঝিনুক, কেঁচো, কাঁকড়া। ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের, কেঁচো হচ্ছে কি বলো? অ্যানিলিডা পর্বের, একটু আগে এখানে পড়ে এসেছো, অ্যানিলিডা পর্বের। আর কাঁকড়া হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। প্রশ্নটা আবার খেয়াল করো, যে প্রাণীটি বৃহত্তম পর্বের অন্তর্ভুক্ত তার অর্থনৈতিক গুরুত্ব লেখো। এখানে কাঁকড়া হচ্ছে বৃহত্তম পর্ব, কার? আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। ঠিক আছে, নিচে কাঁকড়ার অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করা হলো। ক্লিয়ার? আবারও বলছি, ঝিনুক হচ্ছে তোমার মলাস্কা, কেঁচো হচ্ছে অ্যানিলিডা, আর কাঁকড়া হচ্ছে তোমার আর্থ্রোপোডা। ঠিক আছে, তাইলে এদের মধ্যে কাঁকড়া বৃহত্তম পর্ব, আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত, সুতরাং এটা বর্ণনা করা হলো। কাঁকড়া প্রাণী জগতের মধ্যে আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। এটি পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করতে সক্ষম। এ কারণে এর উৎপাদন সহজ। বর্তমানে খাদ্য হিসাবে এটি অনেক দেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। কাঁকড়া খায় মানুষ, হ্যাঁ, তাই বাণিজ্যিকভাবে এটি উৎপাদন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে এগুলো রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে। বর্তমানে দেশীয় বাজারেও এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। শহরের অভিজাত রেস্তোরাঁয় নিয়মিত কাঁকড়ার বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশিত হচ্ছে, ফলে এর অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এছাড়া কাঁকড়া উৎপাদন, বাজারজাতকরণ ইত্যাদি কাজে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে কাঁকড়ার বদলে তুমি চিংড়ি দিয়েও পেতে পারো। হ্যাঁ, দুটোই পড়ে রেখো। ঠিক আছে, চিংড়ির অর্থনৈতিক গুরুত্বটাও একটু দেখে রেখো, কাঁকড়ার সাথে অনেক মিল থাকবে। যেহেতু এটাও আমার আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত, এগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে। তারপরে বিভিন্ন রেস্তোরাঁয় তোমরা নিয়মিত চিংড়ি এগুলো খাওয়া হয়। ঠিক আছে, এটা দিয়ে সুন্দর করে পড়বে। এরপরে দেখো, ঘ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে কলাম এর প্রাণীগুলো একই পর্বভুক্ত হলেও একই শ্রেণীভুক্ত নয়। উক্তিটি বিশ্লেষণ করো। দেখো, উট, হ্যাঁ, আমি তোমাদের এখানে প্রথমে লিখেছি উট। উট হলো কোন বলো? উট হলো স্তন্যপায়ী। কুমির দিয়েছি, কুমির হলো সরীসৃপ। ব্যাঙ দিয়েছি, ব্যাঙ হলো উভচর। ক্লিয়ার? আর এরা কিন্তু সবাই করডাটার অন্তর্ভুক্ত। ঠিক আছে, কলামের উট, কুমির, ব্যাঙ সবাই করডাটার অন্তর্ভুক্ত। দেখো, কলাম এর প্রাণীগুলো একই পর্বভুক্ত করডাটা পর্বের প্রাণী, কিন্তু এরা একই শ্রেণীভুক্ত নয়। যেমন উট হলো স্তন্যপায়ী, কুমির সরীসৃপ, ব্যাঙ হলো উভচর। কলাম এর প্রাণীগুলো থেকে দেখা যায় এগুলো সবই মেরুদণ্ডী প্রাণী, তাই এরা একই পর্বভুক্ত। আবার এদের অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান থাকায় এরা ভিন্ন শ্রেণীভুক্ত। যেমন উটের দেহ লোমে আবৃত, এটি সন্তান প্রসব করে, এর রক্ত উষ্ণ এবং শিশু কি করে? মাতৃদুগ্ধ পান করে। কুমির কি বলেছি আমি একটু আগে? কুমির হলো আমার রেপটাইলিয়া, সরীসৃপ। হ্যাঁ, কুমিরের ত্বক শুষ্ক ও আঁশযুক্ত, এটি বুকে ভর দিয়ে চলে। ব্যাঙের দেহত্বক আঁশবিহীন, ভেজা ও গ্রন্থিযুক্ত। ঠিক আছে, এর রক্ত শীতল, এটি পানিতে ডিম পাড়ে।
কুমির দিয়ে বলো, হ্যাঁ। কুমিরের ত্বক শুষ্ক ও আইসযুক্ত, তারপর এটি বুকে ভর দিয়ে চলে। এরা হচ্ছে কিসের আন্ডারে? কুমির হচ্ছে রেপটাইলিয়ার অন্তর্ভুক্ত, হ্যাঁ। আর অন্যদিকে দেখো ব্যাঙ, ব্যাঙের দেহত্বক আইসবিহীন, নরম ও পাতলা। এরা পানিতে ডিম পাড়ে এবং জীবনচক্রে সাধারণত আমরা ব্যাঙাচির দশা দেখতে পাই, ঠিক আছে। এবং ব্যাঙের ত্বকটা হচ্ছে ভেজা গ্রন্থিযুক্ত, এর রক্ত শীতল, এটি পানিতে ডিম পাড়ে, ঠিক আছে। উপরিক্ত বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে প্রাণীগুলো একই পর্বভুক্ত হলেও একই শ্রেণীভুক্ত নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এই 3টা ক্রিয়েটিভ ভালো করে দেখো। আগামী ক্লাসে আমি অধ্যায় 1 থেকে অবজেক্টিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব, হ্যাঁ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। তোমাদের ধন্যবাদ আনতে কামরুন নাহার ম্যাডাম। আল্লাহ হাফেজ।